নমস্কার, আমি সায়ন। আর আপনাদের সবাইকে স্বাগত জানাই ছায়াগল্প অরিজিনালসের আরেকটি নতুন পর্বে। এপিসোড ২ এর সুন্দর মুহূর্তগুলো, গোল্ডেন টিউলিপ, নির্ভানা, বাইক রাইড, বার্থডে, হাসি, স্বপ্ন, প্রতি শুক্রবার দেখা হবে, সবকিছু ফ্ল্যাশব্যাকের মতো চলতে থাকে। ২০২৫ সবকিছু বদলে গেছে। শ্রিয়ন এখনও চাকরি পায়নি, প্রতিদিন ইন্টারভিউ, প্রতিদিন রিজেকশন, প্রতিদিন নতুন আশা, আর রাতে নতুন হতাশা। সে নিজের ঘরে বসে ল্যাপটপে জব পোর্টাল খুলে থাকে, ইনবক্সে শুধু উই রিগ্রেট টু ইনফর্ম ইউ এই শব্দগুলো। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ভেঙে পড়তে থাকে। শ্রিয়নের বাবা বাইরে থেকে কিছু বলেন না, কিন্তু মাঝে মাঝে বলেন, আর কতদিন এভাবে চলবে? মা চুপচাপ খাওয়ার প্লেট রেখে যান। তিনি জানেন ছেলেটা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে শ্রীময়ীও নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তাদের শুক্রবারের দেখা এখন মাসে একবার, ফোন এখন ৫ মিনিটের। একদিন আরেকটা ইন্টারভিউ খারাপ যায়, বাড়ি ফিরে বাবার সঙ্গে ছোট্ট তর্ক হয়। শ্রিয়ন প্রথমবার নিজের বাবার উপর গলা তোলে, সঙ্গে সঙ্গে নিজেই অপরাধবোধে ভেঙে পড়ে। ঠিক তখনই শ্রীময়ীর ফোন। শ্রী শুধু জানতে চায় কেমন আছো, কিন্তু জমে থাকা রাগ, হতাশা, অপমান সব ভুল নাথিংলো মানুষের উপর বেরিয়ে আসে। এটাই তাদের জীবনের সবচেয়ে বড় ঝগড়া। শ্রীময়ী কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার চাকরি নিয়ে কোনোদিন বিচার করিনি, কিন্তু তোমার এই ব্যবহার আমি আর নিতে পারছি না। আমি তোমার সঙ্গী হতে চেয়েছিলাম, তোমার রাগের জায়গা না। ৯৬ মাস ধরে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখেছি, কিন্তু আজ আমি সেই মানুষটাকে খুঁজে পাচ্ছি না যাকে আমি ভালোবেসেছিলাম। শ্রিয়ন কাঁদতে কাঁদতে বলে, শ্রী, প্লিজ একবার দেখা করো, আমি সব ঠিক করে দেব। শ্রী উত্তর দেয়, আমি আর পারছি না। যদি ভাগ্যে লেখা থাকে আমরা আবার এক হব। কল ডিসকানেক্ট। কিছুক্ষণ পর শ্রিয়ন দেখে সে সব জায়গায় ব্লক। পরের কয়েকদিন শ্রিয়নের জীবন একটাই লক্ষ্য, শ্রীকে ফিরিয়ে আনা। সে প্রতিদিন মেসেজ লিখে, কিন্তু সব আনসেন্ট। সে চাকরির জন্য আরও বেশি চেষ্টা করে, নিজেকে বদলায়, রাগ করা বন্ধ করে। ডায়েরিতে লেখে, আজও ওর সঙ্গে কথা বলতে পারলাম না। ১৯ নভেম্বর ২০২৫ সকাল। সে শেষবারের মতো একটা ইমেল লেখে। এটাই তার শেষ আশা। ইমেইলে সে নিজের সব ভুল স্বীকার করে, বলে সে কখনো স্ত্রীকে কষ্ট দিতে চায়নি, শুধু নিজের ভয়টা ভুলভাবে প্রকাশ করেছিল। শেষে লেখে, আমি অপেক্ষা করব যতদিন লাগে। সে হাসে। অনেক দিন পরে মাকে বলে, মা, সব ঠিক হয়ে যাবে। এটা বলার পরে সে নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ে দেখা করার উদ্দেশ্যে। কি নিয়ে দেখা হবে, কি ঠিক করবে সে এটা তখনও জানে না, কিন্তু সে বেরিয়ে পড়ে। যেখানে সে স্ত্রীর সাথে দেখা করে সব ঠিক করার চেষ্টা করে। সে জানত না তার ভাগ্যে কি হতে চলেছে। হঠাৎ সে দেখে যে একটি ওপর দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার দিকে আসছে, কিন্তু সে এতটাই গতিতে ছিল, তার জন্য বাইকটিকে ব্রেক করার পরও যা হয়েছিল সেটা বাস্তবে কেউ কল্পনাও করতে পারেনি। এই দুর্ঘটনা এতটাই ভয়ানক ছিল যে আশেপাশের গ্রামের মানুষদের মনে ভয় ঢুকে গেছিল, আর সেখানে শ্রয়নের ওন স্পট মৃত্যু হয়। যে জায়গায় দাঁড়িয়ে তাদের সব শেষ হয়েছিল, সেখানেই তার জীবনও শেষ হল। কিছুদিন পরে শ্রীময়ী শ্রেয়নের এক বহু পুরনো বন্ধুর কাছ থেকে তার এই ঘটনাটির ব্যাপারে জানতে পারে, কিন্তু যখন সে জানতে পারে তখন তার হাতে আর কিছু করার ছিল না। ততক্ষণে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। অ্যাক্সিডেন্টটি হওয়ার পরে আশেপাশে সাধারণ মানুষেরা ছুটে যায়, কিন্তু অতক্ষণে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। যখন বডিটিকে উদ্ধার করা হয়, গ্রামের সেই সাধারণ মানুষেরা যা দেখে, তারপর তাদের শরীর হিম হয়ে গিয়েছিল। শ্রিয়নের শরীরের উপরের অংশটি ছিন্ন বিচ্ছিন্নভাবে রাস্তায় ছড়িয়ে পড়েছিল। অ্যাক্সিডেন্টটি এতটাই তীব্র ছিল যে তার মাথাটি হেলমেট সমেত ধর থেকে আলাদা হয়ে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়েছিল। যখন সাধারণ মানুষ তার পকেট চেক করে, তার পকেট থেকে শ্রীময়ের ফটোটি পাওয়া যায়। কিছু সাধারণ লোকেরা নিকটবর্তী পুলিশ স্টেশনে যোগাযোগ করে ঘটনাটি জানায়।
শ্রিয়নের বাবা মা ভেঙে পড়েন। চার্লি সারা রাত দরজার সামনে বসে থাকে। প্রতিবার বাইকের শব্দ শুনে দৌড়ে যায়, আবার ফিরে আসে। গ্রামের মানুষ বলতে শুরু করে প্রতি শুক্রবার রাতে টোল প্লাজার কাছে একটা বুলেটের শব্দ শোনা যায়। কেউ বলে নীল জামা পরা একটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, কাছে গেলেই অদৃশ্য হয়ে যায়। শ্রীময় সব জানার পরে প্রথমে বিশ্বাস করতে পারেনি, সে ভেঙে পড়েছিল। কিন্তু পরে তার খেয়াল হয় শ্রিয়নের একটি ইমেলের, যেটা সে ইগনোর করেছিল, কারণ ওর শ্রিয়নের ওপর এতটাই অভিমান হয়েছিল আর সে এতটাই কষ্ট পেয়েছিল যে সে কনফিউজ ছিল যে তার ডিসিশন ঠিক নাকি ভুল। কারণ সে জানত সে নিজেও শ্রিয়নকে নিজের চেয়ে বেশি ভালোবাসে। সে ইমেল খুলে প্রথম লাইন পড়েই তার হাত কাঁপতে শুরু করে। প্রতিটা লাইন তার বুকের ভেতর হাজারটা ছুরির মতো বিঁধতে থাকে। শেষ লাইনে লেখা, আমি আজও তোমার অপেক্ষায় আছি। শ্রীময়ী ফোনটা বুকে জড়িয়ে ভেঙে পড়ে। সে শুধু বলতে থাকে, না, আমি খুব দেরি করে ফেলেছি। একবার, শুধু একবার যদি তোমার সঙ্গে বসে কথা বলতাম। কিছু জায়গা শুধু একটা রাস্তা নয়, কিছু জায়গা কারো শেষ নিঃশ্বাসের সাক্ষী হয়ে থাকে। আজ অনেক দিন পর শ্রীময়ী এসেছে সেই জায়গায় যেখানে তার পৃথিবী এক মুহূর্তে থেমে গিয়েছিল। আমি এসেছি অনেক দেরি করে। তুমি তো সব সময় বলতে রাগ করে কখনো দূরে চলে যেও না। দেখো দেখো, আজ আমি ফিরে এসেছি আর আর তুমি নেই। জানো, আজও বিশ্বাস করতে পারি না এই রাস্তার উপরেই তোমার সব শেষ হয়ে গিয়েছিল, আর আমার জীবনটাও। সেদিন আমি শুধু তোমার রাগটা দেখেছিলাম, কিন্তু তোমার ভয়টা দেখিনি। তুমি চাকরি না পাওয়ার জন্য কতটা ভেঙে পড়েছিলে আমি বুঝিনি। তুমি বারবার, জানো ভুবন, তোমার চশমা, তোমার ঘড়ি, তোমার ল্যাপটপ সব সব আজও তোমার অপেক্ষা করছে। কাকু একটা কথাও বলতে পারছিলেন না, শুধু তোমার ছবিটার দিকে তাকিয়েছিলেন। আর চার্লি, ও আজও দরজার দিকে তাকিয়ে থাকে। প্রতিবার কোনো বুলেটের শব্দ হলেই দৌড়ে যায়। ও জানেই না যার জন্য সে অপেক্ষা করছে সে আর কোনো দিন ফিরবে না। তুমি তো বলেছিলে তোমার বাবা মা আর আমি ছাড়া তোমার জীবনের কেউ নেই। আমি শুধু তোমার রাগটাই দেখেছিলাম, কিন্তু তোমার ভয়টা দেখিনি। তুমি চাকরি না পাওয়ার জন্য কতটা ভেঙে পড়েছিলে আমি বুঝিনি। তুমি বারবার ক্ষমা চাইছিলে আর আমি বারবার দূরে সরে যাচ্ছিলাম। আজ এই ইমেলের প্রতিটা শব্দ আমাকে বাঁচতে দিচ্ছে না। তুমি লিখেছিলে আমি ইচ্ছা করে তোমাকে কষ্ট দিইনি, আমি বিশ্বাস করিনি। তুমি লিখেছিলে আমি শুধু ভয় পেয়েছিলাম, আমি তোমার সেই ভয়টা দেখতেই পাইনি। আমি কিভাবে তোমাকে একা ফেলে দিলাম? একটা দিন যদি বন্ধুদের সঙ্গে না ঘুরে তোমার সামনে বসতাম, শুধু একবার যদি তোমাকে জিজ্ঞেস করতাম, তাহলে হয়তো আজ তোমার মা তার ছেলেকে হারাতেন না, তোমার বাবা এভাবে চুপ হয়ে যেতেন না, চার্লি এভাবে প্রতিদিন অপেক্ষা করতো না, আর আমি সারা জীবনে অপরাধ দিয়ে বাঁচতাম না। শোনো ভুবন, আজ আমি ক্ষমা চাইতে আসিনি। আমি জানি এই ক্ষমা তোমার কাছে অনেক দেরিতে পৌঁছেছে। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে এসেছি, আমি আজও তোমাকেই ভালোবাসি। আমি প্রতি শুক্রবার অজান্তেই তোমার জন্য অপেক্ষা করি। তুমি যেখানেই থাকো
একবার, শুধু একবার আমাকে ক্ষমা করে দিও। শ্রীময়ী সেদিন আর কিছু বলতে পারেনি। সে শুধু শেষবারের মতো দুর্ঘটনাস্থলে সেই ভেজা মাটিতে একটা লাল গোলাপ রেখে ধীরে ধীরে পিছন ফিরে হাঁটতে শুরু করল। বৃষ্টি তখনও পড়ছিল। তার চোখের জল আর বৃষ্টির জল এক হয়ে গিয়েছিল। ঠিক যখন সে টোল প্লাজার আলো পেরিয়ে অন্ধকার রাস্তার দিকে এগোচ্ছিল, তখন হঠাৎ পিছন থেকে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। শ্রীময়ী একবার পিছন ফিরে তাকিয়েছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে আবার হাঁটতে শুরু করল। আর ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন গ্রামের মানুষ একটা অদ্ভুত দৃশ্য দেখেছিল। বৃষ্টির মধ্যে রাস্তার ধারে একজন ছেলে দাঁড়িয়েছিল। নীল শার্ট, চশমা, ভেজা চুল, আর তার পাশেই একটা কালো কুকুর। ছেলেটা এক দৃষ্টে শ্রীময়ীর চলে যাওয়া দেখছিল। তার মুখে না ছিল কোনো রাগ, না কোনো অভিমান, শুধু একটা শান্ত হাসি। হঠাৎ একটা ট্রাক পাশ দিয়ে বেরিয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ড রাস্তা আলোয় ভরে উঠল, আর আলোটা সরে যেতেই ছেলেটা আর সেখানে ছিল না। শুধু সেই কালো কুকুরটাও অন্ধকারের মধ্যে মিশে গেল। পরদিন গ্রামের মানুষজন অনেক খুঁজেছিল। কেউ বলেনি ওই নীল শার্ট পরা ছেলেটাকে আবার কোনোদিন ওই রাস্তার ধারে দেখেছে। হয়তো সে তার শেষ অপেক্ষাটুকুও শেষ করে ফেলেছিল। হয়তো যে কথাটা সে শুনতে চেয়েছিল সেটা সে সেদিন শুনে ফেলেছিল, আর তাই সে চিরকালের মতো চলে গিয়েছিল। অনেক ভালোবাসার গল্প শেষ হয়ে যায়, কিন্তু কিছু গল্প শেষ হওয়ার পরেও তাদের শেষ কথাগুলো থেকে যায়। শ্রীয়নও কিছু কথা বলতে চেয়েছিল, এমন কিছু কথা যা সে আর কোনোদিন শ্রীময়ের সামনে দাঁড়িয়ে বলতে পারেনি। ভাগ্য তাকে সেই সুযোগ দেয়নি, তাই নিজের শেষ অনুভূতিগুলো সে লিখে গিয়েছিল একটি চিঠিতে। একটি চিঠি যেটা হয়তো শ্রীময়ের জন্য লেখা সবচেয়ে কঠিন আর সবচেয়ে সত্যি স্বীকারোক্তি। আজ আমি সেই শেষ চিঠিটাই পড়ে শোনাব। প্রিয়শ্রী, জানি না এই চিঠিটা তুমি আদৌ কোনোদিন পড়বে কিনা। হ্যাঁ, যদি পড়েও থাকো তাহলে হয়তো আমি আর তোমার সামনে দাঁড়িয়ে সরি বলার সুযোগ পাব না। তবুও লিখছি, কারণ কিছু কথা বুকের ভেতর নিয়ে চলে যাওয়ার সাহস আমার নেই। অনেক রাত হয়ে গেছে, চারপাশে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসছে না। টেবিলের ওপর তোমার দেওয়া পুরনো সেই কলমটা পড়ে আছে, যেটা দিয়ে তুমি একদিন বলেছিলে একদিন এই কলম দিয়ে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারে সই করবে। আজ সেই কলম দিয়েই আমি তোমাকে এই শেষ চিঠিটা লিখছি। কেমন অদ্ভুত না, যে স্বপ্নের শুরু তোমাকে দিয়ে তার শেষ কথাগুলো তোমাকেই লিখছি। সবার আগে আই এম সরি শ্রী। ১৯ নভেম্বর ২০২৫। সেদিন আমি তোমার সঙ্গে যেভাবে কথা বলেছিলাম ওটা আমি ছিলাম না। সেদিন কথা বলছিল একটা ভেঙে পড়া মানুষ, একটা ছেলে যে প্রতিদিন সমাজের কাছে হেরে যাচ্ছিল, যে প্রতিটা ইন্টারভিউ থেকে ফিরত একটা রিজেক্টেড শুনে, যে বাড়ি ভেয়ে বাড়ি ফিরে বাবার চোখের হতাশা দেখতে, মায়ের লুকিয়ে কাঁদা দেখতে, আর নিজেকে প্রতিদিন একটু একটু করে হারিয়ে ফেলত। সেদিন বাড়িতেও ঝগড়া হয়েছিল। বাবা শুধু চেয়েছিলেন আমি নিজের পায়ে দাঁড়াই, কিন্তু আমি নিজের রাগটাকে সামলাতে পারিনি। সেই রাগ, সেই অপমান, সেই হতাশা সব ভুল করে তোমার উপর বের করে দিয়েছিলাম। আজ এতদিন পরে বুঝি একজন মানুষ যখন নিজের ভেতর থেকে ভেঙে পড়ে, তখন সে সবচেয়ে বেশি আঘাত দেয় সেই মানুষটাকেই যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আর আমি সেটাই করেছিলাম। তুমি তো আমার পাশে ছিলে, অথচ আমি তোমাকেই দূরে ঠেলে দিয়েছিলাম। আজ ভাবি, তুমি তো সেদিন অফিস থেকে ফিরেছিলে সারাদিনের ক্লান্তি নিয়ে, শুধু আমার সঙ্গে দুটো ভালো কথা বলবে বলে, আর আমি তোমার দিনটা আরও খারাপ করে দিয়েছিলাম। ক্ষমা করে দিও শ্রী, আমি তোমার প্রাপ্য মানুষ হতে পারিনি। তুমি জানো, সেই রাতটার পরে আমি অনেকবার ফোনটা হাতে নিয়েছিলাম, অনেকবার টাইপ করেছিলাম শ্রী কথা বলবে, কিন্তু পাঠাতে পারিনি। আমার ইগো নয়, আমার লজ্জা আমাকে থামিয়ে দিয়েছিল। আমি জানতাম আমি ভুল করেছি,
তবুও সাহস পাইনি তোমার সামনে নিজের ভুল স্বীকার করার। জানো, তুমি কোনোদিন আমাকে চাকরি দিয়ে বিচার করনি। আমি নিজেই নিজেকে বিচার করতাম। আমি ভয় পেতাম, একদিন যদি তুমি বুঝে যাও আমি তোমার যোগ্য নই। সেই ভয়টাই রাগ হয়ে বেরিয়ে আসত। তুমি হয়তো কখনো টের পাওনি, কিন্তু আমি তোমার চোখে নিজেকে সবসময় একটু ভালো মানুষ হিসেবে দেখতে চাইতাম। যখনই কোনো ইন্টারভিউ খারাপ যেত, আমি তোমার সঙ্গে কথা বলতে ভয় পেতাম। মনে হতো তুমি যদি জিজ্ঞেস করো কি হলো, আর আমি যদি আবার বলতে বাধ্য হই হলো না, তখন আমি নিজেকেই সহ্য করতে পারবো না। এই ৯৬ মাসে আমার জীবনের যত প্রথম, সবকিছুর সঙ্গে তুমি জড়িয়ে আছো। প্রথম বার্থডে কেক, প্রথম ফেরেরো রসে, প্রথম টি শার্ট, প্রথম ডেও, প্রথম বারবিকিউ নেশন, প্রথম স্কুটি রাইড, প্রথম রয়্যাল এনফিল্ড রাইড, প্রথম দুর্গাপূজা, প্রথম লং ড্রাইভ, প্রথম ফ্রাইডে ডেট, প্রথম হাতে লেখা বার্থডে কার্ড, প্রথম ফিউচার প্ল্যান, সবকিছুর শুরু তোমাকে দিয়েই। মনে আছে প্রথম দুর্গাপূজাতে তুমি নীল শাড়ি পরেছিলে? আমি তখন এত নার্ভাস ছিলাম যে তোমার দিকে ঠিকমতো তাকাতেও পারছিলাম না। আর তুমি হেসে বলেছিলে, এত লজ্জা পেলে চলবে? সেই হাসিটা এখনও আমার কানে বাজে। প্রথম লং ড্রাইভে আমরা কোথাও বিশেষ যাইনি, শুধু রাস্তা ধরে চলেছিলাম। তুমি বলেছিলে, ডেস্টিনেশন এত গুরুত্বপূর্ণ না, পাশে কে আছে সেটাই গুরুত্বপূর্ণ। তখন বুঝিনি, আজ বুঝি কথাটা কত সত্যি ছিল। প্রথম ফ্রাইডে ডেটে তুমি চিলি চিকেন অর্ডার করেছিলে আর আমি বিরিয়ানি। তুমি আমার প্লেট থেকে আলু চুরি করে খেয়েছিলে। আমি রাগ করার ভান করেছিলাম আর তুমি হেসে বলেছিলে, ভবিষ্যতে সবই তো আমার হবে। সেই ছোট্ট কথাগুলোই আজ আমার সবচেয়ে বড় স্মৃতি। আমি সবসময় ভাবতাম একদিন একটা ছোট্ট বাড়ি হবে। তুমি বলেছিলে আমাদের ঘরটা সাদা রঙের হবে, মনে আছে? আমি এখনও সেই ঘরের একটা রুম সাদা রং করার স্বপ্ন দেখি, কারণ তুমি বলেছিলে ওটা তুমি নিজের হাতে সাজাবে। আমি সেই ঘরটার প্রতিটা কোণ কল্পনা করেছিলাম। জানালার পাশে তোমার পছন্দের গাছ থাকবে, বুকশেলফে তোমার বই, আর দেওয়ালে আমাদের একটা ছোট্ট ছবি। খুব বড় কিছু চাইনি আমি, শুধু একটা শান্ত সন্ধ্যা যেখানে তুমি থাকবে আর আমি থাকব। সেই পতাবাহার গাছটা আজও লাগানো হলো না। আমাদের বিয়েটা হলো না। একসঙ্গে বুড়ো হওয়াটাও হলো না। তোমার বাবা মাকে আমার নিজের বাবা মার মতো দেখে রাখার স্বপ্নটাও অপূর্ণ থেকে গেল। আর এই কথাগুলো লিখতে লিখতেই বুঝতে পারছি, মানুষের জীবনের সবচেয়ে কষ্টের বিষয় হয়তো হারানো নয়। সবচেয়ে কষ্টের বিষয় হল যে ভবিষ্যৎটা আমরা দুজন মিলে কল্পনা করেছিলাম, সেটাকে আর কোনোদিন সত্যি হতে না দেখা। তুমি ব্লক করার পরও আমি প্রতিদিন অপেক্ষা করেছি। প্রতিটা সকাল, প্রতিটা বিকেল, প্রতিটা শুক্রবার, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড। মোবাইলটা কতবার যে হাতে নিয়েছি নিজেও জানি না। প্রতিটা নোটিফিকেশনের শব্দে মনে হতো হয়তো তুমি। প্রতিটা আননোন নাম্বার দেখলেই বুকের ভেতরটা কেঁপে উঠত। মনে হতো হয়তো তুমি অন্য কারো ফোন থেকে কল করেছ। হয়তো তুমি শুধু একবার বলবে, শ্রী, কথা বলবে? আমি কোনো অভিযোগ করতাম না, কোনো প্রশ্নও করতাম না, শুধু বলতাম, চলো আবার নতুন করে শুরু করি। কিন্তু সেই ফোনটা আর আসেনি। শুক্রবারগুলো আজও আমার কাছে অন্যরকম, কারণ শুক্রবার মানেই ছিল তুমি। অফিস শেষ করে দেখা করা, কোথাও বসে চা খাওয়া, রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করা। হয়তো কোনোদিন শুধু 10 মিনিট, আবার কোনোদিন ঘন্টার পর ঘন্টা। তবুও মনে হতো সময়টা খুব কম। আজও শুক্রবার এলে অজান্তেই মনে হয় এখনই হয়তো তুমি বলবে, কোথায় আছো? তারপরই মনে পড়ে তুমি তো আর ফোন করবে না। জানো শ্রী, অনেকেই বলে সময় নাকি সবকিছু ঠিক করে দেয়, কিন্তু সব ক্ষত সময় সারায় না। কিছু শূন্যতা সময়ের সঙ্গে আরও গভীর হয়। তোমার অনুপস্থিতিটাও ঠিক তেমন। আমি যতদিন বেঁচেছিলাম ততদিন প্রতিটা দিন তোমাকে না পাওয়ার অভ্যাস করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুমি নিজের খেয়াল রাখবে, সময় মতো খাবে, বেশি রাত জেগে থাকবে না, কাজের চাপে নিজের শরীরটা অবহেলা করবে না,
রাস্তায় সাবধানে চলবে, হেলমেট ছাড়া কোথাও বেরোবে না, তোমার বাবা মার যত্ন নেবে, তাদের সময় দিও, কারণ একদিন সময় ফুরিয়ে যায়। তারপর ইচ্ছে থাকলেও অনেক কিছু আর করা যায় না। তুমি সুখে থেকো, তুমিই সুখ পাওয়ার যোগ্য। আমি জানি তুমি আমার চেয়ে অনেক ভালো একজন মানুষকে পাওয়ার যোগ্য। যদি কোনোদিন তোমার জীবনে এমন কেউ আসে যে তোমাকে আমার থেকেও বেশি ভালো রাখবে, যে তোমার ক্লান্ত মুখ দেখে বুঝে যাবে আজ তোমার কি দরকার, যে তোমার হাসিটাকে নিজের দায়িত্ব মনে করবে, তাহলে শুধু একটা কথা, নিজেকে আর আটকে রেখো না। আমার স্মৃতিকে সম্মান জানাতে গিয়ে নিজের জীবনটা থামিয়ে রেখো না। হেসে জীবনটা বাঁচো, কারণ তোমার হাসিটাই আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস ছিল। আমি চাই সেই হাসিটা কোনোদিন যেন হারিয়ে না যায়। বিফোর আই লিভ, আই লাভ ইউ শ্রী। আই লাভ ইউ মুন অ্যান্ড ব্যাক। এই কথাটা আমি হাজারবার বলেছি, আজও বলছি। আর যদি সত্যিই আত্মা বলে কিছু থেকে থাকে, তাহলে শেষ নিঃশ্বাসের পরেও এই কথাটাই বলবো। হয়তো অন্য কোনো জন্মে আবার দেখা হবে। সেদিন আমি আর রাগ করব না। সেদিন তোমার কোনো চোখের জল পড়তে দেব না। সেদিন আমি তোমার হাতটা আরও শক্ত করে ধরে রাখব। সেদিন আমি তোমাকে আরও বেশি ভালোবাসব, যতটা এই জীবনে পারিনি তারও অনেক বেশি। যদি সত্যিই আবার দেখা হয়, তাহলে প্রথমেই বলবো, এবার আর কোথাও যেতে দেব না তোমাকে। বাই, ভালো থেকো শ্রী। গুড নাইট। যেখানেই থাকি, তোমার জন্য আমার ভালোবাসা কোনোদিন কমবে না, কারণ কিছু মানুষ জীবনে আসে চলে যাওয়ার জন্য নয়, সারা জীবন হৃদয়ের ভেতর বেঁচে থাকার জন্য। তুমি আমার সেই মানুষ। চিরদিনের তোমার শ্রীয়ন। এখানেই শেষ হল শ্রীয়ন আর শ্রীময়ীর গল্প। একটা গল্প যেখানে ভালোবাসা ছিল, স্বপ্ন ছিল, ভবিষ্যতের হাজারো পরিকল্পনা ছিল, কিন্তু ছিল কিছু ভুল সিদ্ধান্ত, কিছু না বলা কথা, আর একটু দেরি। আজ এই গল্পের শেষে আমি আপনাদের সবার কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। আপনি যদি কাউকে সত্যিই ভালোবাসেন, তাহলে সম্পর্কটাকে সময় দিন। রাগ হলে চুপ করে দূরে সরে যাবেন না। ইগোকে কখনো ভালোবাসার চেয়ে বড় হতে দেবেন না। কোনো ভুল বোঝাবুঝি হলে সামনাসামনি বসুন, কথা বলুন, একসঙ্গে সমাধান খুঁজুন, কারণ প্রতিটা সমস্যার সমাধান বিচ্ছেদ নয়। আর একটা কথা, যদি আপনি সম্পর্ক নিয়ে সত্যিই সিরিয়াস না হন, তাহলে কারো জীবনে আশা হয়ে প্রবেশ করবেন না, কারণ আপনার কাছে হয়তো সেটা জীবনের একটা অধ্যায়, কিন্তু অন্য কারো কাছে আপনিই হতে পারেন তার পুরো পৃথিবী। কখনো রাগ করে ঘুমোতে যাবেন না। জীবন খুব অনিশ্চিত, কে জানে কোন গুড নাইটটাই হয়তো শেষ গুড নাইট হয়ে যাবে। তাই ক্ষমা চাইতে লজ্জা পাবেন না, ক্ষমা করতেও কৃপণতা করবেন না। একটা সরি, একটা আলিঙ্গন বা 5 মিনিটের একটা কথোপকথন অনেক সম্পর্ককে শেষ হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে। শ্রীয়ন শ্রীময়ীকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসেছিল। হয়তো তাদের একসঙ্গে পথ চলা শেষ হয়ে গেছে, কিন্তু আমি প্রার্থনা করি আপনাদের যেন সেই মানুষটার হাত কখনো ছাড়তে না হয়, যাকে আপনি সত্যিই ভালোবাসেন। ছোট ছোট সমস্যাগুলোকে বড় হতে দেবেন না। একসঙ্গে লড়ুন, একসঙ্গে সমাধান করুন, আর প্রতিদিন একটু বেশি করে ভালোবাসুন। আজ আমি আপনাদের কাছে লাইক চাইব না, শেয়ার চাইব না, সাবস্ক্রাইবও চাইব না। শুধু একটা অনুরোধ করব, নিজের মানুষটাকে ভালোবাসুন, তার মূল্য বুঝুন, আর কখনো এমন কোনো ভুল করবেন না যে ভুলটা শ্রীয়ন করেছিল। আজকের রাতেই যদি আপনার প্রিয় মানুষটার সঙ্গে কোনো অভিমান থেকে থাকে, তাহলে দয়া করে একটা ফোন করুন, একটা মেসেজ পাঠান, বলুন, চলো কথা বলি। হয়তো সেই একটা কথাই একটা সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে। চিরকাল ভালো থাকুক পৃথিবীর প্রতিটি সত্যিকারের ভালোবাসা। আমি সায়ন বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার ফিরে আসব ছায়াগল্পের নতুন একটি গল্প নিয়ে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, নিজের মানুষটারও খেয়াল রাখবেন। ধন্যবাদ।